নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে অসংখ্য ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন, তাঁদের উদ্দেশ্যে বলবো সুস্বাগতম। অবশ্যই আমার গল্প শুনুন। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার গল্পে একটা করে লাইক করে যাবেন এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করার আগে বলবো, ভালো করে গল্প শুনুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকে আমরা নিত্যদিনের মতো অনিশ দেবের লেখা একটা গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটার নাম হলো নন্দিনীর রাতের স্বপ্ন। মৃত্যু নিয়ে কথা হচ্ছিল। প্রিয়নাথ জোয়ারদারকে কাছে পেলেই কি করে যেন অলৌকিক অপার্থিব ঘটনার কথা চলে আসে। প্রিয়নাথের বাড়ি রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। এ পাড়ার বেশিরভাগ বাড়ি বেশ পুরনো। কোনো কোনো বাড়ি পলেস্তারা খসে পড়া চেহারার, অথচ দুমহলা। কোনো বাড়ির দালানে রয়েছে গৃহদেবতার মন্দির। কোনো বাড়ি থেকে কাক ভরে শোনা যায় স্তোত্রপাঠ। আবার কোনো বাড়ির ভেতর থেকে ভেসে আসে উচ্চাঙ্গ সঙ্গীতের কলি। এসব বাড়ির আনাচে কানাচে কার্নিশে গোলা পায়রার রমরমা। এ ধরনের পুরনো পাড়ায় যেমন রোয়াক কালচার রয়েছে, তেমনই আছে বৈঠকি আড্ডার আসর। সুপ্রকাশ পালিতের বৈঠকখানায় এরকমই এক নিয়মিত আসর বসে। সন্ধেবেলার এই আসরে সব রকম বিষয় নিয়েই চর্চা হয়, কিন্তু প্রিয়নাথ হাজির থাকলেই কেমন এক ঘোরালো পেঁচালো পথে আলোচনা শেষ পর্যন্ত ভূত, প্রেত, অশরীরী, অলৌকিকে গিয়ে দাঁড়ায়। আজ সেই সকাল থেকেই আকাশ মেঘভাসী। তারপর দুপুরবেলা ধারাপাতের প্রথম পাতার শুরু। যতই সময় গড়িয়েছে বৃষ্টির দুঃখ ততই বেড়েছে। তাই হাঁটু জল ঠেলে সুপ্রকাশ পালিতের বৈঠকখানায় মাত্র 4 জন এসে হাজির হয়েছেন। রাস্তায় জমে থাকা জলের উপরে খই ফোটানো ঝমঝম বৃষ্টির শব্দ পরিবেশটাকে একটু যেন অন্যরকম করে দিয়েছিল। সুপ্রকাশ পালিতের চোখে হাই পাওয়ারের চশমা। বেশ কিছুদিন আগে ছানি কাটিয়েছেন। বয়স যত না হয়েছে তার তুলনায় মুখ ভাঁজ পড়েছে অনেক বেশি। একটু মোটা সোটা জমিদারি চেহারার মানুষ। গাল দুটো ভারী হওয়ায় মুখের দুপাশে সামান্য ঝুলে পড়েছে। মাথার চুল এখনো পুরোপুরি সাদা হয়ে যায়নি। নাকটা বেশ বড়, সবচেয়ে আগে চোখে পড়ে। নিচের ঠোঁটটা খানিকটা ওল্টানো। গায়ের রং মাজা হলেও ঠোঁটের রং অস্বাভাবিক রকম গোলাপি। হঠাৎ সুপ্রকাশ পালিত মন্তব্য করলেন, ভূতনাথকে আজ সরাসরি একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেব। প্রিয়নাথ সিগারেটের ধোঁয়ায় বুঁদ হয়েছিলেন। হেসে বললেন, কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ মানে একটা স্ট্রেট কোশ্চেন করব, তার স্ট্রেট কাট জবাব চাই। যদি স্পষ্ট জবাব না দিতে পারেন তাহলে ধরে নেব আপনি হেরে গেছেন।
বরেন মল্লিক পান চিবোচ্ছিলেন। জড়ানো গলায় কৌতূহলী হয়ে বলে উঠলেন, কি ব্যাপার, কি ব্যাপার? ইন্টারেস্টিং মনে হচ্ছে। বরেন মল্লিকের লন্ড্রি আছে, তাই বর্ষা ভেজা কাদা প্যাচ পেচে দিন খুব পছন্দ করেন। পানের দারুণ ভক্ত। প্রায়ই বলেন, পান আর বর্ষা আমার বড় ভরসা। পান নইলে জীবন বৃথা, আর বর্ষা নইলে লন্ড্রির ব্যবসা ঢিলে ক্যাশবাক্স ঠনঠন গোপাল। বিজন সরকার এ পাড়ার শান্তি কমিটির সেক্রেটারি। পাড়ায় সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। ছিপছিপে ফর্সা চেহারা, 50 ছুতে না ছুতেই মাথার চুলে মন্বন্তর শুরু হয়ে গেছে। সবসময় হাসি খুশি মেজাজে থাকেন। সুপ্রকাশ পালিতের সঙ্গে পাড়ার ব্যাপারেই কি একটা দরকার ছিল বলে এই বৃষ্টি মাথায় করে এসেছেন। তারপর আড্ডায় জমে গেছেন। বিজন সরকার হেসে বললেন, কি ব্যাপার সুপ্রকাশ দা, একেবারে খেপে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন? বৃদ্ধ জগৎ শ্রীমানী হাতের বিড়িতে ঘন ঘন টান দিচ্ছিলেন। ভাঙা ফ্যাসফ্যাসে গলায় বলে উঠলেন, কি স্ট্রেট কোশ্চেন সুপ্রকাশ? আমার বউ ফুলসজ্জার রাতে ইয়ের সময় যে কোশ্চেন করেছিল সেরকম নয় তো? ফিক ফিক করে হেসে উঠলেন জগৎ শ্রীমানী। হাসির দমক থামালে বিড়িতে জুত করে একটা টান দিয়ে মন্তব্য করলেন, অবশ্য প্রিয়নাথ বাবু ভয় বা লজ্জার কিছু নেই, উনি সাত্ত্বিক ব্যাচিলার মানুষ। তোমার কোশ্চেন যদি নো বল বা ওয়াইন বল না, তাহলে উনি ঠিক স্ট্রেট ব্যাটে খেলে দেবেন। জগৎ শ্রীমানী চেহারায় ছোটখাটো, যথেষ্ট বৃদ্ধ মানুষ। আদিরসের রসিকতার জন্য পাড়ায় বিখ্যাত অথবা কুখ্যাত। ঈশ্বরভক্ত মানুষ, অথচ মজা করে বলেন, ভগবান আমাকে টেনে নেয় নিক, কিন্তু আমার গোবেচারা বউটাকে নিয়ে কেন টানাটানি করছে বলুন তো? ভগবান সাহেবের কি বউ নেই? জগৎবাবু স্ত্রী কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছেন। ভদ্রমহিলা বলতে গেলে মরে গিয়েও বেঁচে রয়েছেন। প্রিয়নাথ হাতের সিগারেটে একটা জোরালো টান দিয়ে বললেন, করুন, আপনার কোশ্চেন করুন। ভূত আছে না নেই? গলা খাঁকারি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে জানতে চাইলেন সুপ্রকাশ। প্রিয়নাথ হেসে বললেন, কি আর বলবো, ভূত আছে ভাবলে যাদের সুবিধে হয় তারা বলেন ভূত আছে, আর ভূত নেই ভাবলে যাদের সুবিধে হয় তারা বলেন ভূতটুত কিছুই নেই। প্রিয়নাথ হেসে বললেন, কি আর বলবো, ভূত আছে ভাবলে যাদের সুবিধে হয় তারা বলেন ভূত আছে, আর ভূত নেই ভাবলে যাদের সুবিধে হয় তারা বলেন ভূতটুত কিছু নেই। উত্তর শুনেই প্রতিবাদ করে উঠলেন সুপ্রকাশ পালিত। এ কেমন উত্তর হলো ভূতনাথ? এ তো এড়িয়ে যাওয়া কোশ্চেন, এ তো এড়িয়ে যাওয়া জবাব হলো। আমি ভূতে বিশ্বাস করি, কিন্তু ভূত আছে ভাবলে আমার তো কোনো সুবিধে হয় না। প্রিয়নাথ হেরে যাওয়া হাসি হাসলেন। সিগারেটে শেষ টান দিয়ে টুকরোটা গুঁজে দিলেন অ্যাস্ট্রেতে। তারপর খানিকটা ইতস্তত করে বললেন, ঠিক আছে, একটা স্ট্রেট কাট জবাব দেওয়ার চেষ্টা করছি। বরেন মল্লিক, বিজন সরকার আর জগৎ শ্রীমানী চনমনে হয়ে বসলেন। হঠাৎই বাজ পড়ার শব্দ হলো। শব্দের রেশ অনেকক্ষণ ধরে ছোটাছুটি করল মেঘলা আকাশে। সকলের মুখের ওপরে আলতো করে চোখ বুলিয়ে প্রিয়নাথ বললেন,
আপনারা সকলেই তো এক সময় জ্যামিতি পড়েছেন, তাতে বিন্দুর সংখ্যা মনে আছে? যার দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ কিছুই নেই, কিন্তু অবস্থিতি আছে, তাকেই বলে বিন্দু। কি অদ্ভুত সংজ্ঞা, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ নেই, অথচ আছে, অর্থাৎ মাপা যায় না, কিন্তু তার অস্তিত্ব আছে। এটাই আপনার স্ট্রেট কোশ্চেনের স্ট্রেট কাট জবাব, শ্রুপ্রকাশ দা। ভূত হলো জ্যামিতির ওই বিন্দুর মতো, বিজ্ঞান দিয়ে মাপা যায় না, অথচ অস্তিত্ব আছে। প্রিয়নাথের কথা শুনে সকলেই কেমন যেন চুপচাপ হয়ে গেলেন। বৃষ্টির একঘেয়ে শব্দ স্পষ্ট শোনা যেতে লাগলো। ঘরে অদ্ভুত এক অনুভব নেমে এলো যেন। ঘরে আসবাবপত্র বলতে একটা বড় সড় তক্তপোষ, সবুজ কালো চেক করা একটা চাদরে ঢাকা, আর একটা হাতলওয়ালা বড় চেয়ার। চেয়ারের রং পালিশ সবই মলিন হয়ে গেছে। ঘরের এক দেওয়ালে একটা অ্যানসোনিয়া পেন্ডুলাম ঘড়ি, তার পাশেই একটা বড় মাপের পুরনো ফটোগ্রাফ। ফটোর সার বেঁধে অনেকে দাঁড়িয়ে আছে। সময়ের আঁচড়ে ফটোর নানা জায়গায় ক্ষত হয়েছে, কালো রং বাদামি হয়ে গেছে। ঘরের ডান দিকে ঘেঁষে দাঁড়িয়ে কারুকাজ করা একটা প্রাচীন আলমারি। আলমারির পাল্লা কাঁচের, মলিন কাঁচের ওপিঠে কিছু বইপত্র আর টুকিটাকি জিনিস। একেবারে ওপরের তাকে দুটো পেতলের কাপ। কোনো কালে সুপ্রকাশ পালিতের কোনো পূর্বপুরুষ হয়তো প্রাইজ পেয়েছিলেন। পুরনো বিড়ি শেষ করে নতুন একটা বিড়ি ধরালেন জগৎ শ্রীমানি। সস্তা লাইটারটা পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে মাথা নেড়ে তারিফের সুরে বললেন, বেড়ে বলেছেন প্রিয়নাথ বাবু, ভূত নেই অথচ আছে, কিংবা আছে অথচ নেই। বরেন মল্লিক পানির পিক ফেলতে দরজার কাছে উঠে গেলেন। ফিরে আস্তে আস্তে বললেন, এ বৃষ্টি আর ঘন্টাখানেক চলবে। তারপর তক্ত বসে গুছিয়ে বসে মন্তব্য করলেন, বোঝা গেল ভূত হচ্ছে বর্ডার লাইন কেস। বিজন সরকার মন দিয়ে সকলের কথা শুনছিলেন, আর কিছু একটা বলার জন্য উসখুস করছিলেন। সামান্য ফাঁক পেতেই বেশ সিরিয়াস মুখে প্রিয়নাথকে প্রশ্ন করলেন, আচ্ছা প্রিয়নাথ বাবু, ভূত আর দুঃস্বপ্ন কি একই? প্রিয়নাথ ভুরু কুঁচকে বিজন সরকারের দিকে তাকালেন। আলো পড়ে তার টাকের একটা দিক চকচক করছিল। কেন এই কথা বলছেন কেন? প্রিয়নাথ জিজ্ঞেস করলেন। যেহেতু দুটো দেখেই আমরা ভয় পাই, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু প্রায়ই দুঃস্বপ্ন দেখে ভয় পাই। যদিও জানি এগুলো স্বপ্ন, মিথ্যে, তাহলেও আমি ভয়ে কুলকুল করে ঘামতে থাকি। এটা কেন হয়? কারণ স্বপ্ন দেখার সময় আমরা স্বপ্নটাকে সত্যি বলে ভাবি। ওটা যে স্বপ্ন সেটা বুঝতে পারি ঘুম ভেঙে সচেতন হওয়ার পর। তখন বেশিরভাগ ক্ষেত্রেই স্বপ্নটা আমাদের মনে থাকে না। অনেক সময় টুকরো টুকরো মনে থাকে, গোটা স্বপ্নটা মনে রাখতে পারে এমন মানুষ খুব কমই আছে। কোনো কোনো স্বপ্ন কোনো এক অজানা কারণে মনে থেকে যায়। সিগমুন্ড ফ্রয়েড তার দেখা একটা স্বপ্ন 37 বছর পরেও স্পষ্ট মনে রাখতে পেরেছিলেন। এটা খুবই রেয়ার ক্যাপাসিটি।
এর ব্যাখ্যা কেউ এখনো দিতে পারেনি। তাছাড়া স্বপ্ন যে আমরা ভুলে যাই তার ব্যাখ্যাও বেশ জটিল। সুপ্রকাশ পালিত বিড়বিড় করে বললেন, ভূতের মতোই স্বপ্নও বড় রহস্যময় ব্যাপার। মৃত মানুষরা স্বপ্নেও অনেক সময় দেখা দেয়। আমার এক খুড়তুতো ভাই 28 বছর আগে বাস চাপা পড়ে মারা গিয়েছিল। আমি তখন কলকাতার বাইরে ছিলাম, ওকে শেষ দেখা দেখতে পারিনি। অথচ ওর অ্যাক্সিডেন্ট হওয়া ডেড বডিটা আমি প্রায় স্বপ্নে দেখতে পাই। আমি ওকে খুব ভালোবাসতাম। বৃষ্টি হঠাৎ জোরে শুরু হলো। বাজ পড়ার শব্দ শোনা গেল আবার। প্রিয়নাথ চোখ থেকে চশমা খুলে চশমার কাঁচ দুটো রুমাল দিয়ে মুছতে মুছতে বললেন, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটা মেয়ের অদ্ভুত স্বপ্ন দেখার গল্প আপনাদের শোনাই। মেয়েটি বারবার করে বলেছিল তার অসুখের কথা আমি যেন কাউকে না বলি, তাই ওর আসল নাম আপনাদের বলছি না। ও আমার কাছে ওর অসুখের ব্যাপারে কনসাল্ট করতে এসেছিল। আমি ওকে কয়েকটা সাজেশন দিয়েছি, তাতে কিছু কিছু কাজও হয়েছে। চশমাটা নাকের উপর ঠিক করে বসালেন প্রিয়নাথ। তবে গল্পটা বলার পর কেউ আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। সুপ্রকাশদা, আপনিও যেন আবার নতুন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দেবেন না। একটু চুপ করে থেকে প্রিয়নাথ শুরু করলেন তার কাহিনী। ধরা যাক মেয়েটির নাম নন্দিনী। ঘরের তেরছা আলোয় নন্দিনীর মুখে ভয়ের ছাপ বেশ স্পষ্ট হয়ে উঠেছিল। ও অসহায় চড়ুই পাখির চোখে ডক্টর মল্লিকের চোখে তাকিয়ে রইল। অনেক আশা নিয়ে ও ডক্টর মল্লিকের চেম্বারে এসেছে। মনের চিকিৎসার ব্যাপারে ওর খুব নাম। অফিসের এক কলিগের কাছে নন্দিনী ডক্টর সুনয়ন মল্লিকের খোঁজ পেয়েছে। ডক্টর মল্লিকের কপালে অসংখ্য ভাঁজ। ভাঁজের সংখ্যা কখনো কমছে, কখনো বাড়ছে। গদিয়াটা রিভলভিং চেয়ারে হেলান দিয়ে চোখ ছোট করে তিনি 27-28-এর সুন্দরী মেয়েটির দিকে তাকালেন। একটা ছোট্ট হুম শব্দ করে ভারী গলায় বললেন, রক্তের দাগ, আপনি শিওর? নন্দিনী আমতা আমতা করে বলল, আমার তো সেরকমই মনে হয়েছে। আপনি হয়তো দেখলে বলতে পারবেন। ডক্টর মল্লিক সোজা হয়ে বসলেন। তারপর পেশাদারি সুরে বললেন, এইভাবে বললে ব্যাপারটা কিন্তু আমার কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না, কেমন যেন এলোমেলো খাপছাড়া শোনাচ্ছে। আপনি বরং একটু গুছিয়ে বলুন। নন্দিনী চেয়ারে একটু জড়সড় হয়ে বসল। তাঁতের শাড়ির আঁচলটা ডান কাঁধের ওপর দিয়ে টেনে ঠিকঠাক করে নিতে চাইল। তারপর বার কয়েক ঢোক গিলে মিষ্টি গলায় বলল, ঠিক আছে, প্রথম থেকে গুছিয়ে বলার চেষ্টা করছি। নন্দিনী প্রায় প্রত্যেক রাতে একটা ভয়ের স্বপ্ন দেখে। স্বপ্নটা সত্যি সত্যি ভয়ের কিনা ও জানে না। তবে স্বপ্নটা দেখে ও ভীষণ ভয় পেয়ে যায়।
একই ভয়ের স্বপ্ন রোজ দেখতে দেখতে ভয়ের মাত্রা ক্রমশ কমে আসা উচিত, কিন্তু ওর বেলায় সেটা হয়নি, বরং উল্টে ওর ভয় আরো বেড়ে গেছে। ডাক্তারবাবু, প্রায় 1 বছর ধরে আমি একটা স্বপ্ন দেখি, একই স্বপ্ন, কিন্তু ওটা দেখলেই আমি ভয়ে পাথর হয়ে যাই। ডক্টর মল্লিক লাইটার জেলে একটা সিগারেট ধরালেন, তারপর ঠাট্টার মেজাজে বললেন, আপনার মুখ চোখ দেখছি শুকিয়ে গেছে। স্বপ্নটা আমাকে বলতে গেলেও কি আপনার ভয় করবে নাকি? নিন, চটপট শুরু করুন। সল্টলেকের 8 নম্বর ট্রাঙ্কের কাছে একটা ছোট্ট বাড়িতে আমরা থাকি। আমরা মানে আমি আর আমার মা। মায়ের অনেক বয়স হয়েছে, নানান রোগে একেবারে শয্যাশায়ী। আমার বাবা মারা গেছেন প্রায় 8 বছর আগে। মোটর বাইকে করে বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে ওই বাড়িতে শুধু আমরা দুজন। আমি একটা প্রাইভেট ফার্মে স্টেনোগ্রাফারের চাকরি করি। সেই সময়টা একজন আয়া মায়ের দেখাশোনা করে। মায়ের ঘর দোতলায় আর আমারটা 1 তলায়। বাড়ি পাহারা দেওয়ার জন্য এরকম ভাবে দুজনকে শুতে হয়। তবে মায়ের ঘর থেকে আমার ঘরে কলিং বেলের ব্যবস্থা রয়েছে, যদি কোনো রকম ইমার্জেন্সি হয় তাই। মা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমন, ফলে রাতে কখনো জাগেন না। এতে আমিও বেশ নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারি। রাতে খাওয়া দাওয়ার পর পাট চুকিয়ে শুতে শুতে আমার প্রায় 11টার মতন হয়। তারপর একটু গল্পের বইটই পড়ি। মোটামুটি আধ ঘন্টা বই ম্যাগাজিন পড়ার পর ঘুম আসে, আর ঘুমোলে পরই আমি স্বপ্নটা দেখতে শুরু করি। কথা বলতে বলতে নন্দিনীর গলার স্বর কেমন যেন ফিসফিসে হয়ে যাচ্ছিল। ওর ফর্সা মুখে বিনবিন করে ঘাম ফুটে উঠছিল। মেয়েটির দিকে তাকিয়ে ডক্টর মল্লিকের ভীষণ মায়া হচ্ছিল। সিগারেটে তৃপ্তির টান দিয়ে তিনি মমতা মাখানো গলায় নন্দিনীকে তাড়া দিলেন। থামলেন কেন, বলুন। হ্যাঁ বলছি। একবার ঢোক গিলে আবার বলতে শুরু করলো নন্দিনী। আমার ঘরের একপাশে দেওয়াল, সেই দেওয়াল ঘেঁষে একটা কাঠের পেঁচা আছে। খুব দুষ্প্রাপ্য, কোনো কিউরিও নয়, নেহাতি সাধারণ জিনিস। অনেক আগে রাজস্থানে বেড়াতে গিয়ে বাপি মানে আমার বাবা ঘর সাজানোর জন্য ওটা নিয়ে এসেছিল। আমার স্বপ্নটা শুরু হয় ওই পেঁচাটা দিয়ে। তবে ওটা তখন আর কাঠের পেঁচা থাকে না। স্বপ্নের মধ্যে হঠাৎই আমি দেখতে পাই ওই পেঁচাটা সবুজ রঙের বরফের চোখে এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। অন্ধকারে দেখতে না পেলেও ওর ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই আমি। কখনো কখনো ওটা মুখ ঘুরিয়ে এপাশ ওপাশ তাকায়, তারপর আবার রক্তহীন চোখে আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমার ভীষণ শীত করতে থাকে, ঠান্ডায় শরীরে কাঁটা দেয়, বুকের ভেতরটা আকুল হয়ে কাঁপতে থাকে। আর সেই সময়ে শুরু হয়ে যায় শীষের শব্দ। সুরেলা শীষ দিয়ে কেউ যেন আমাকে ডাকছে, অনেকটা নিশির ডাকের মতো। আমার বিছানার মাথার দিকে একটা জানালা আছে, তবে 12 মাসই ওটা আমি বন্ধ করে শুই। কিন্তু স্বপ্নের ভেতরে আমি স্পষ্ট দেখতে পাই ওটা কে যেন খুলে দিয়েছে।
আর খোলা জানালা দিয়ে হিম বাতাস কুলকুল করে ঢুকে পড়ছে ঘরে। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার খাটের নিচে কেউ যেন লুকিয়ে রয়েছে। বিছানায় শুয়ে শুয়েই অলৌকিক এক ক্ষমতার ব্যাপারটা আমি টের পেলাম। আর একই সঙ্গে একটা দুর্গন্ধের ঢেউ আমার নাকে এসে ঝাপটা মারল। সাগরে যেমন ঘূর্ণিঝড় ওঠে, তখন কখনো কখনো জলস্তর তৈরি হয়ে যায়। সেই জলস্তম্ভ যখন সাগরের বুকে আছড়ে পড়ে, তখন তার ঝাপটায় অনেক সময় বড় বড় জাহাজও তলিয়ে যায়। এই দুর্গন্ধের ঝাপটা যেন তার চেয়েও কিছু বেশি। আমি একেবারে তা তলিয়ে গেলাম। আমার ঘ্রাণ নেওয়ার ক্ষমতা পলকে অসাড় হয়ে গেল। বিছানা থেকে না নেমেই আমি বিছানার চারপাশটা দেখতে পেলাম। নন্দিনী দম নেওয়ার জন্য একটু থামল, খসখসে গলায় বলল, একটু একটু জল দেবেন? ডক্টর মল্লিকের সিগারেট শেষ হয়ে গিয়েছিল। সিগারেটটা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে তিনি টেবিলে রাখা একটা জলের জাগ এগিয়ে দিলেন নন্দিনীর দিকে। ঢকঢক করে জল খেলো নন্দিনী। কয়েকটা বড় বড় শ্বাস নিল। তারপর আবার শুরু করলো তার স্বপ্নের গল্প। দেখলাম আমার বিছানার চাদরটা নাটকের ড্রপ সিনের মতো মেঝের দিকে অনেকটা করে ঝুলে রয়েছে, আর কোনো এক অলৌকিক হাওয়ায় চাদরটা বারবার কেঁপে কেঁপে উঠছে। চাদরের পেছনে কিছু একটা নড়ছিল। আমি সেটা বুঝতে পারছিলাম। দুর্গন্ধের দমকা ঢেউটা বিছানার নিচ থেকেই বেরিয়ে আসছে। তাহলে কি দুর্গন্ধ ছড়ানো কোনো প্রাণী ওখানে লুকিয়ে থেকে আমাকে ভয় দেখাতে চাইছে? তখনই দেখলাম চাদরের গায়ে রক্তের দাগ। বিছানায় শুয়ে শুয়েই আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম, টের পাচ্ছিলাম, আর ভয়ে সিটিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। ওই শীষের শব্দ, পেঁচার ডানা ঝাপটানি আর ওই গন্ধ আমাকে ধীরে ধীরে পাল্টে দিচ্ছিল। তার উপর ওই রক্তের দাগ। হঠাৎই খেয়াল করলাম আমার সারা গা লোমশ হয়ে উঠেছে। দাঁতগুলো ঠোঁটের আড়ালে আর থাকতে চাইছে না। একই সঙ্গে আমার হাত আর পায়ের নখ কালচে লম্বা হয়ে বেড়ে উঠল। আর আমি পাগলের মতো ক্ষিপ্ত হয়ে বিছানাটাকে দাঁতে নখে চিরে ফলা ফলা করে ছিন্ন ভিন্ন করে দিলাম। অন্ধকারেই আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। একটু দূরে রাখা ড্রেসিং টেবিলের আয়নার দিকে হঠাৎই নজর পড়েছিল আমার। দেখি সেখানে আমার মুখের ছায়া পড়েছে। কিন্তু এ কার মুখ? সারাটা মুখ ওই পেঁচাটার চোখের মতো গাঢ় সবুজ, গাল দুটো বসা, চোখের জায়গায় দুটো অন্ধকার গর্ত। ঠিক তখনই একটা হিংস্র গর্জন শুনতে পেয়েছিলাম আমি। তারপর আর ভালো করে কিছু মনে নেই। স্বপ্ন শেষ করে নন্দিনী থামল। ছোট রুমাল মুখে বুলিয়ে ঘাম মুছে নিতে চাইল। ডক্টর মল্লিক কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর মাথায় আলতো করে হাত চালিয়ে প্রশ্ন করলেন, স্বপ্নটা দেখে আপনার খুব ভয় করে নিশ্চয়ই? নন্দিনী শুকনো গলায় বলল, হ্যাঁ। স্বপ্নের ঠিক কোন জায়গায় আপনার সবচেয়ে ভয়ের বলে মনে হয়? একটু ইতস্তত করে নন্দিনী বলল, বলবো, শুনলে আপনি হাসবেন না তো?
আরে না না, আপনি নির্ভয়ে বলুন। আই এম ড্যাম সিরিয়াস। স্বপ্নের কোনো বিশেষ জায়গা নয়, গোটা স্বপ্নটাই আমার কাছে ভীষণ জীবন্ত আর সত্যি বলে মনে হয়। এটাই সবচেয়ে ভয়ের। ডাক্তারবাবু। ডক্টর মল্লিক হঠাৎই হো হো করে হেসে উঠলেন। হাসির দমকে তার শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, মিস রয়, আপনার ভয়ের কোনো কারণ নেই। স্বপ্ন কখনো সত্যি হয় না। আমরা স্বপ্ন দেখি আমাদের নানা ধরনের অবসেশন থেকে, মনের চাহিদা থেকে। অনেক সময় ছোটবেলা কোনো ঘটনার জন্য অপরাধ বোধ বহু বছর পর্যন্ত স্বপ্নের ভেতরে তাড়া করে ফিরে বেড়ায়। ডক্টর মল্লিকের কপালে ভাঁজ পড়ল। গলার স্বর নামিয়ে তিনি জিজ্ঞেস করলেন, ছোটবেলায় আপনার সঙ্গে কোনো বাজে ব্যাপার হয়েছিল? বাজে ব্যাপার মানে? নন্দিনীর মুখে সরল বিস্ময় ফুটে উঠল। মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো ব্যাপার? না না, সেরকম কিছু হয়নি। তাহলে আপনার চিন্তার কিচ্ছু নেই। হয়তো কোনো আজগুবি ভয়ের গল্প পড়ে আপনার স্বপ্নে তার ছায়া পড়েছে। আপনি স্বপ্নটাকে কোনো গুরুত্ব দেবেন না, দেখবেন ধীরে ধীরে আপনার স্বপ্নটা ঝাপসা হয়ে এসেছে। ডক্টর মল্লিকের আশ্বাসে নন্দিনী বোধহয় তেমন ভরসা পেল না। আমতা আমতা করে বলল, আমি গল্পের বই পড়ি বটে, তবে এই স্বপ্নটার মতো ঘটনা কোনো বইয়ে পড়িনি। আমার স্বপ্নটা ভীষণ জীবন্ত আর সত্যি। ওটা আপনার কল্পনা, মিস রয়। স্বপ্ন কখনো সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই। আমরা যখন জেগে থাকি তখন নানান ঘটনায় অংশ নিই, তারই ছাপ কখনো কখনো স্বপ্নে দেখা যায়। তার বেশি কিছু নয়। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান, টিভিতে একটু সিনেমা দেখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা মারুন, প্রেম করুন, মায়ের সঙ্গে গল্প করুন। লিভ এ নর্মাল লাইফ। তাহলেই দেখবেন সব প্রবলেম সলভ হয়ে গেছে। আমার কাছে আর আসতে হবে না, আপনি আমাকে 150 দেবেন। ডক্টর মল্লিক একটানা সুরে এমনভাবে শেষ কথাটা বললেন যে নন্দিনী প্রথমটা বুঝতে পারেনি উনি ভিজিটের কথা বলছেন। তারপরই মাথা নিচু করে ব্যস্ত সমস্তভাবে ব্যাগ হাতড়ে ভিজিটের টাকাটা বের করল, ডক্টর মল্লিকের হাতে দিল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নন্দিনী। আলতো সুরে বলল, আপনি বলছেন সত্যিকারের সব ঘটনার ছায়া স্বপ্নে দেখা যায়, এর উল্টোটা কি হয় না? মানে স্বপ্নের ব্যাপারটা কি সত্যি হতে পারে না? বিশ্বাস করুন, আমার স্বপ্নটা এত জীবন্ত। ডোন্ট টক রাবিশ, মিস রয়। নন্দিনীকে বাধা দিয়ে বলে উঠলেন ডক্টর মল্লিক, সবকিছুর একটা লিমিট থাকা দরকার। বললাম তো, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। নন্দিনী হাসল, কেমন যেন অস্বাভাবিক হাসি। তারপর মিষ্টি করে বলল, আপনি বিশ্বাস করছেন না তো? আমার স্বপ্নটা তাহলে আপনাকে দেখাই। সঙ্গে সঙ্গে বন্ধ ঘরের ভেতরে অদ্ভুত ঘটনা ঘটে গেল। নন্দিনীর চোখে এক অলৌকিক আলো জ্বলে উঠল। ঘরের আলো স্তিমিত হয়ে গিয়ে সন্ধ্যার আঁধার নেমে এলো। একই সঙ্গে ঘরের উষ্ণতা কমতে কমতে বিপজ্জনক সীমায় পৌঁছে গেল। বিচিত্র এক হিম বাতাস ঘরের ভেতরে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো। শুরু হয়ে গেল এর সুরেলা শীষের শব্দ।
হঠাৎই একটা বিকট দুর্গন্ধের ঢেউ ডক্টর মল্লিকের চেতনা অসাড় করে দিল। একটা অদৃশ্য পাখির ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেলেন তিনি, আর অন্ধকারেই স্পষ্ট দেখতে পেলেন সুন্দরী মেয়েটির কমনীয় হাত দুটো লোমশ হয়ে উঠেছে। হাত আর পায়ের নখ মাপে বড় বড় হয়ে বড়শির মতো বেঁকে গেছে। গাল দুটো বসে গিয়ে বীভৎস দেখাচ্ছে। চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর তারই মাঝে দুটো সবুজ আলোর বিন্দু। নন্দিনীর মুখের রং কমেই গাঢ় সবুজ হয়ে উঠল। দাঁতের দিকে ভয়ে তাকানো যাচ্ছে না। ডক্টর সুনয়ন মল্লিক আতঙ্কে কুঁকড়ে গেলেন। তাঁর গায়ে কাঁটা দিল। বুঝতে পারলেন তিনি শেষের খুব কাছে পৌঁছে গেছেন। ভয়ঙ্কর কর্কশ পুরুষালী গলায় নন্দিনী বলে উঠল, এবার আমার স্বপ্নটা বিশ্বাস হলো তো? তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্প ভালো লেগে থাকে, আমার পুরনো শ্রোতা বন্ধু এবং নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। লাইক করলে আমি মোটিভেশন পাই এবং নতুন নতুন গল্প দিতে সত্যিই আমার ভালো লাগে। আর গল্পগুলো সবই আপনাদের মনোরঞ্জনের জন্যই কিন্তু আমি দিয়ে থাকি। আর যদি যারা নতুন বন্ধু তাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। তো চলুন, নতুন যতক্ষণ না গল্প নিয়ে উপস্থিত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।